নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের উত্তর ভাগের বড় জেলা রংপুরের আহ, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা থেকে সংযুক্ত হয়েছেন হরিদাস চন্দ্র তরণী দাস। তিনি ওই এলাকার মধ্য রামচন্দ্রপুর বৃন্দাবন পাড়ার বাসিন্দা, এবং তিনি রাধা গোবিন্দ কালী মন্দির ওই এলাকায় সেই কালী মন্দিরের প্রতিষ্ঠাতা এবং মন্দির কমিটির সভাপতি। আমরা তাকে সংযুক্ত করেছি দ্য ওয়ালের পক্ষ থেকে। তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি এই কারণে যে আপনারা যারা নিয়মিত ওয়ালের খবর, বাংলাদেশের খবরগুলো দেখে থাকেন, তারা অনেকেই জানেন যে বাংলাদেশের এই যে মন্দিরের কথা আমি বললাম, শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির, সেখানে এই শ্রীরামচন্দ্রের একটি মূর্তি নির্মাণ চলছিল। তো সেই নির্মাণ কাজ প্রায় সমাপ্তির মুখে। সেখানে কিছু স্থানীয় গোষ্ঠীর তাদের আপত্তি ফলে সেই নির্মাণ কাজ স্থগিত আছে, এবং সেই মূর্তি অপসারণেরও দাবি উঠেছে, এবং এটা নিয়ে প্রশাসনের সঙ্গেও দফায় দফায় মন্দির কর্তৃপক্ষের এবং বিক্ষোভকারীদের আলাপ আলোচনা চলছে। তো আমরা সরাসরি হরিদাস চন্দ্র তরণী দাস, যিনি এই মন্দির নির্মাণের মুখ্য আয়োজক, আবার তাকে নিয়েও নানান ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ এগুলি আছে। তো তার মুখ থেকে আমরা শুনি যে পলাশবাড়ী উপজেলাতে ঠিক কি ঘটছে এই মুহূর্তে। হরিদাস চন্দ্র তরণী দাস, আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই এবং আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আপনি এই মুহূর্তে খুব ব্যস্ততার মধ্যে আপনার কাটছে, তবু আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনি যদি আমার প্রশ্নের উত্তরটি দেন যে কি চলছে ওখানে। হরে কৃষ্ণ। নমস্কার, আমি শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস, বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কমলপুর বৃন্দাবন পাড়ার মধ্যরামচন্দ্রপুরের শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা এবং সভাপতি বলছি। তো আসলেই আমাদেরও স্বপ্ন থাকে ভারতের মতো বৃন্দাবন পাড়া যেন আমাদেরও গ্রাম বাংলাদেশে হয়। এই যে স্বপ্ন আমরা সনাতনীরা দেখা শুরু করছি, বাংলাদেশের নির্যাতিত সনাতনীদেরকে যে জাগ্রত করার যে প্রচেষ্টা, এটা যখন যাত্রা শুরু করছে তখন ভগবান যেন সকল সনাতনীদের চরণ ধুলি পাওয়া শুরু করছে। তখন আমার স্বপ্ন ছিল বাংলাদেশ সনাতনীরা যেভাবে নির্যাতিত হচ্ছে, সেই নির্যাতিত জায়গা থেকে কিভাবে এদেরকে একযোগে কাজ করা যায়, তাদেরকে নিয়ে কিভাবে এই সনাতন ধর্মকে রক্ষা করা যায়। যখন এই চিন্তা যখন আমার মাথায় এসলো, তখন আমি একটি মন্দির প্রতিষ্ঠাতা করলাম 2025 সালের 1 মে, এবং এটি একটি জাগ্রত মন্দির। প্রায় 1787 সালে এটা দেবোত্তর সম্পত্তি ছিল। যে জমিটা এখানে একটু রাজারা ছিলেন, সেই রাজারা ভারত যুদ্ধের পর ভারতবর্ষ চলে গেছেন, সেই জমিটা দেবোত্তর সম্পত্তি নামে ছিল, দান করে গেছেন। আমাদের গ্রাম এবং ইয়ং জেনারেশন আস্তে 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 আমরা কিছু অর্থ সংগ্রহ করি, যেটি পরিমাণ ছিল 35,000 টাকা। আমাকে বিভিন্ন ভাবে বলা হচ্ছে ভারতের এজেন্ট, আমাকে বলা হচ্ছে আমি প্রতারণা করে এই সমস্ত টাকা ইনকাম করছি। আমাকে বিভিন্ন ভাবে তারা, এখন যখন আমি মন্দির প্রতিষ্ঠাতা করি, এলাকাবাসী সবাইকে নিয়ে যখন আমি কাজ শুরু করি, তাদের কোনো অভিযোগ ছিল না। তখন তারা বলেছে যে আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব। আমি যখন ডিক্লেয়ার করলাম যে এটি একটি বাংলাদেশের সবচেয়ে বড় মন্দির তৈরি করব যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, কিন্তু বাংলাদেশের সেই সনাতনীরা জাগ্রত হয়ে চিন্ময় প্রভু দাসের পরে তারা বেছে নিল হরিদাস বাবুকে, যে না, উনি একজন সৎ এবং ধার্মিক এবং সনাতন ধর্মের জন্য উনি কিছু করতে পারবে। তখন সনাতনীরা বিভিন্ন ভাবে আমাকে সাহায্য সহযোগিতা করা শুরু করলো। আমাদের 76% জায়গার পাশাপাশি আমরা আরো অনেক জায়গা কিনলাম। ভক্তরা কোনো ভক্ত দিয়েছে 1%, কোনো ভক্ত দিয়েছে 2%, এইভাবে সমস্ত জায়গাগুলো আমার নামে তারা দান করলো। যেহেতু মুসলমানের জমি যদি আমরা হিন্দুরা, ওনারা সরাসরি মন্দিরে দান করতে পারে না, কোন একটা মাধ্যম তৈরি হতে হয়, কারণ কোন মুসলিম মন্দিরের জমি বিক্রি করে না বা দানও করতে চায় না, তখন সেই জমিটা আমার নামে দেয়। এই পর্যন্ত আমরা প্রায় 5 একর জমি কিনেছি, পাশাপাশি 76% আছে, কিন্তু আমরা দেবোত্তর যে সম্পত্তিটা আছে সেই জায়গায় আমরা কোনো রাম বিগ্রহ তৈরি করি নাই। একজন ভারতীয় হাই কমিশনার, তিনি তার ফেসবুকে দেখেছেন যে এত সুন্দর একটা মন্দির বাংলাদেশে তৈরি হচ্ছে। তিনি গত বছর 27 নভেম্বর
2025 তারিখে উনি ইচ্ছা পোষণ করে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে পরিদর্শন করবেন। হুম কিন্তু আমি ওনাকে চিনি না, উনি আমাকে চেনে না। উনি ফেসবুকের মাধ্যমে উনি দেখেন যে ভগবান শ্রীকৃষ্ণের একটা বিগ্রহ, উনি আসাতে আমার একটা লোভ তৈরি হয়েছে, যদি আমি কিছু অনুদান পাই তাহলে আরো সুন্দর মন্দির করতে পারবো। হুম কিন্তু উনি একটা বিগ্রহ উদ্বোধন করেন, আচ্ছা শুধু একটা বিগ্রহ, নট মন্দির। উনি হুম মন্দির উদ্বোধন করেন নাই, হুম উনি শুধু একটা ছোট, এখানে 53 ফিট একটি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছেন, যেটি আমাদের মাথার ওপর, এবং সনাতনীরা জিজ্ঞেস করতেছেন এত সুন্দর মন্দির বাংলাদেশে আর কোথাও নাই। তখন এটা আমাদের যারা বিধর্মীয় হুম ওদের ধর্ম, এরা এভাবে এত ভক্ত কিভাবে আসে, যেখানে প্রতি শুক্রবার শনিবার প্রতিদিনে লক্ষ লক্ষ ভক্ত, তখন তারা অত্যাচার শুরু করলো। আমার ভক্তের বিভিন্ন ভাবে তারা ছিনতাই শুরু করে, বিভিন্ন ভাবে অত্যাচার শুরু করে, যখন ভক্তরা আসা শুরু করলো। হুম ইতিমধ্যে যখন আমরা রাম বিগ্রহ তৈরি করব, এখানে যারা প্রতিনিধি, যারা জেলা প্রতিনিধি আছেন, হুম যারা বিভিন্ন সুশীল সমাজ আছে, সাংবাদিক আছে, আমরা রাম বিগ্রহ তৈরি করার 2 মাস আগে থেকে আমরা প্রচার করে আসছিলাম যে বাংলাদেশেও তথাকথিত বিশ্বে সবচেয়ে বড় রাম, ভগবান শ্রীরামের বিগ্রহ তৈরি করব। আমরা যেখানে 100%-এর মধ্যে 80% কাজ শেষ করছি, হুম তখন তারা আপত্তি করে, বলে বাংলাদেশের এটা হতে দেব না। ভারতের কিছু চ্যানেল প্রচার করছিল যে রংপুর বিভাগ নিয়ে ফেলবে, এইরকম তারা, যে মানে পিনাকি ভট্টাচার্য নামে হুম একজন আছেন, উনি এই জিনিসটাকে মিথ্যা গুজব ছড়ায়া আজকে হুম মুসলমান ভাইদের প্রতি একটা যে বিরূপ মন্তব্য করেছেন, ওই মন্তব্য থেকে আজকে আমাকে আজকে মানববন্ধন হলো, সেখানে 72 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে, হয় হরিদাস বাবুর মন্দির সরাইতে হবে, ভগবান শ্রীরামের বিগ্রহ এটা সরাই ফেলাইতে হবে, এবং তারা জুতা নিক্ষেপ করছে, এবং এমনও বলেছে ভগবান শ্রীকৃষ্ণ বিগ্রহ আহ সরাইতে হবে, এখানে আদি যুগে আছে আমাদের 32 ফিট, সেটা সরাইতে হবে, প্লাস মন্দিরের টোটাল কার্যক্রম বন্ধ করতে হবে। এই আপনার ছিল ওখানে আজকের আমার কাছে। আপনার ওখানে শ্রীকৃষ্ণের এবং শিবের দুটি মূর্তি আছে, এই মূর্তিগুলি কবে তৈরি হয়েছিল এবং কার উদ্যোগে তৈরি হয়েছিল? এটা সম্পূর্ণ আমার উদ্যোগে তৈরি হচ্ছে, আচ্ছা এবং এটি 1 মে থেকে শুরু মন্দিরটি। আচ্ছা যেহেতু সনাতনীরা জাগ্রত হয়েছে, তারা প্রচুর পরিমাণে আমাকে অর্থ দিয়েছেন। আপনি হয়তো বা ভারতের নাগরিক, আপনারা বলতে পারবেন, আপনি আমার নাম্বারটা সংগ্রহ করতে অনেক কষ্ট হয়েছে, তাহলে নিশ্চিত আপনার ভারতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হুম মানে আপনাকে ভারতের বলা হচ্ছে যে আপনি মানে মানে ভারতের আমি সঙ্গে ভারতের এজেন্ট, আমি ভারতের এজেন্ট, এবং ভারতের সহযোগিতায় আমি এই মন্দিরে দিচ্ছি রংপুরকে দখল করার জন্য। প্রশাসনের ভূমিকা কি? প্রশাসনের ভূমিকা সত্যি প্রশংসনীয়, সত্যি প্রশংসনীয়। তবে তারা গোয়েন্দা সংস্থা, এনএসআই, ডিজিএফআই, ডিএসপি, এসপি এবং পুলিশ, হুম ডিবি, তারা হুম সমস্ত ভাবে কার্যক্রম আমার, তারা এই পর্যন্ত আমার কোনো অসঙ্গতি এবং কোনো অর্থ লেনদেন তারা কোনো এই পর্যন্ত পায় নাই। আমার একটা ফাউন্ডেশন আছে, চয়েস টু চেঞ্জ অফ হিন্দু ফাউন্ডেশন, এখানে 20,000 সদস্য হয়েছে, প্রত্যেকজন সদস্য 1,000 টাকা করে দিয়েছে, সেটা দিয়ে আমরা মেডিকেল কলেজ করার চিন্তা ভাবনা করছিলাম। আচ্ছা কিন্তু এই মৌলবাদী, এই তহিদি জনতা, তারা বলতেছে বাংলাদেশে এই মন্দির করা যাবে না, এবং তো এই মূর্তিগুলো, এই মূর্তির জন্য কত টাকা খরচ মানে খরচ হবে? এটা হচ্ছে, যেহেতু ভগবান শ্রীরামের বিগ্রহ, এটা হচ্ছে ইট, রড, সিমেন্ট, এটা যেহেতু অনেক বড় উচ্চা, হুম প্রায় 80 লক্ষ টাকা এই পর্যন্ত খরচ হয়েছে আমার। আচ্ছা তো মানে অযোধ্যাতেও তো রাম মন্দির তৈরি হয়েছে, সেখানে রামের বিগ্রহ মন্দিরের ভেতরে, আপনি হঠাৎ প্রকাশ্য স্থানে রামের মূর্তি স্থাপন, এই সিদ্ধান্তটি কেন? আপনার তো না, ওখানে এটা একটি ভুল মন্দির কথা, এটা আছে। প্রকাশ্য না, এটা ভুল সিদ্ধান্ত আপনাদের। আচ্ছা এটা হচ্ছে ভুল কথা, এটা খোলা জায়গা না। আপনি যদি মন্দিরে প্রবেশ না করতে পারেন, হুম যদি হুম প্রবেশ না করেন, হুম তাহলে আপনি রাম মন্দির দেখতে পারবেন না, রাস্তা থেকে আচ্ছা দেখতে পারবেন না। অর্থাৎ পলাশবাড়ি থেকে 8 কিলোমিটার দূরে, হুম মেইন রোড থেকে 2 কিলোমিটার দূরে হুম একটি অজপাড়ায়, এখানে হুম আমাদের যে গ্রামটা, সেটাও মুসলমান গ্রাম, হিন্দুদের গ্রাম, হুম হিন্দুরা বসবাস করে। একটা মন্দিরের ভেতরে আমরা তো অবশ্যই, মন্দির যেহেতু বাংলাদেশের মন্দিরগুলো অনিরাপদ, তাহলে অবশ্যই আমরা বাউন্ডারি দিয়ে রাখবো, এবং হুম বাউন্ডারি দিয়ে মধ্যে তো মন্দিরেও তো একটা এরিয়া থাকবে, হুম এরিয়ার মধ্যে ভগবান শ্রীরামের বিগ্রহটি, যেটি মন্দিরে প্রবেশ না করলে আর কেউ দেখতে পারবে না। তো এই যে মন্দিরের কাজ কি এই মূর্তি নির্মাণের কাজ কি এখন বন্ধ আছে? জি, গতকাল আমরা প্রশাসনিক
প্লাস তৌহিদি জনতা এবং মুসলমান ভাইদের যে অগ্রাসী যে আক্রমণ কথা, হুম। এটার উপর ভিত্তি করে আমরা সামরিক ভাবে এটা আমরা শুধু রাম বিগ্রহটার কাজ বন্ধ রাখছি। আচ্ছা হয়তো আমরা করতে পারবো না যদি কোনো সহযোগিতা আমরা না পাই। আচ্ছা। তো প্রশাসনের কি সহযোগিতা পাবেন বলে মনে হচ্ছে এখনো কথাবার্তা শুনে, মানে ইউএনও বা অন্যরা যারা আপনার সঙ্গে আসলে কথাবার্তা বলছে? প্রশাসনিক তরফ থেকে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের বাংলাদেশটা রাজনীতি ব্যক্তিদের মাধ্যমেই প্রশাসন গুলো হুম বেশিরভাগ চলে, যে যে সরকারি আসে তাদেরই হুম হয়ে যায়। হুম সেক্ষেত্রে ওই জায়গার সংশয় থেকে আমার উপরে একটা মানে আমাকে মেরে ফেলবে এই হুম। ধরনের হুমকি আমি অনেক পাচ্ছি আপনি ইদানিং। তো আপনি তো আমি পাচ্ছি। আপনার বাড়ি কি ওই এলাকাতেই? আপনি কি ওখানকারই বাসিন্দা? আ- ওখানে আপনার জন্ম? জি জি, আমার জন্মস্থান, আমার আমার বাবা, আমার ঠাকুর দাদা এবং আমি এখানেই জন্মস্থান আমার। তো আমার আপনি 14 মাঝে পুরুষ বোধহয় বেশ এখানে কিছুদিন জন্মস্থান। ঢাকায় ছিলেন, তারপরে আবার ফিরে গিয়ে মন্দির তৈরি করেছেন। No, আমি ঢাকায় ব্যবসা করছি, প্লাস আমার যে পৈতৃক ভিটা এখানে ছিলেন, হুম আমার পৈতৃক ভিটা এখানে আছে। আমি ঢাকায় ব্যবসা করছি, জব করছি। আমি স্বাভাবিক, আমি আমার কর্মজীবনে অবশ্যই আমার বয়স হয়েছে, অ্যাডাল্ট, আমি তো কর্ম করতে হবে, আমার হুম। সংসার চালাতে হবে অবশ্যই। বুঝতে পেরেছি। তো এখন আপনার নিরাপত্তার কি হবে? আমার নিরাপত্তা, যেহেতু তারা আজকে অনেক মৌলবী, তৌহিদি জনতা, ইসলাম সম্প্রদায়ের লোকেরা, তারা প্রায় 10-20 হাজার ইসলাম সম্প্রদায়ের লোকেরা আজকে একটা মানববন্ধন করছে এবং যথেষ্ট ভাবে প্রশাসন আজকে আমাদের মন্দিরে অনেক ভক্ত এসেছিলেন, অনেক ভক্ত এবং ভক্তদের তারা নিরাপত্তা দিয়েছেন পুলিশ প্রশাসন। এবং ওনারা বলেছেন, দাদা আপনি সেফজন মন্দির থেকে বের হবেন না, আমাকে বলে গেছে। তবে আচ্ছা আমাকে মনে হয় তারা আমাকে অ্যারেস্ট করবে। আচ্ছা। কেন অ্যারেস্ট করবে? তো তাদের আলটিমেট, যেহেতু ভগবান শ্রীরামের, আমি আমার মন্দির রক্ষার্থে, হুম আমি আমার ভগবান শ্রীরামের রক্ষার্থে, যেহেতু তাদের চারটা দাবি, হুম চারটা দাবির মধ্যে প্রথম যে দুটা দাবি হচ্ছে, প্রথম দাবি হচ্ছে এই মূর্তি সরাইতে হবে, হুম হরিদাস বাবুকে অ্যারেস্ট করতে হবে, আদি যুগী শিব সরাইতে হবে এবং শ্রীকৃষ্ণ বিগ্রহ সরাইতে হবে। হুম। আচ্ছা। এই চারটা দাবি তাদের। মানে আপনি মনে করছেন যে প্রশাসন তাদের কাছে মানে সারেন্ডার করে আপনাকে মানে তাদেরকে খুশি করার জন্য আপনাকে অ্যারেস্ট করবে আর কি, এটা আপনার আশঙ্কা? এটা আশঙ্কা বলতে আমাকে অটোমেটিক ভাবে কিছু ইনফরমেশন আমি পেয়েছি। আচ্ছা, বুঝতে পেরেছি। তো তাহলে আপনি এখন কি মানে গ্রেপ্তার হওয়ার জন্যই মানে আপনার মানসিক প্রস্তুতি, যে এটাই এখন আপনার না পরিণতি না, মনে হচ্ছে? এখানে কেউ কি মানসিক প্রস্তুতি নেয় যে পুলিশ হুম আসবে আমি স্যালেন্ডার হব? এরকম হুম কেউ কি প্রস্তুতি নেয়? আমি তো হুম একজন দেশের নাগরিক। হুম। আমার যদি অন্যায় না পায় তাহলে আমাকে আমাকে কিভাবে তারা অ্যারেস্ট করবে? ঠিক। তো সেক্ষেত্রে আপনি আইনি সহায়তা বা অন্যান্য বিষয়গুলো নিশ্চয়ই মানে আপনার বিবেচনায় রেখেছেন বা না, মন্দিরে? আমাকে তো ফেসবুক, আমার যে প্ল্যাটফর্ম, আমাদের অনলাইন যে প্ল্যাটফর্ম, হুম সেখানে তো আমাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে আপনি আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারবেন না এই মন্দির এবং এই ইস্যু নিয়ে। আপনি আচ্ছা আপনার অন্যদিকে কিছু কয়েকটা পোস্ট করতে পারেন, আপনি আগেকার পোস্ট গুলো দেখেন ফেসবুকে আর হুম এখনকার পোস্ট গুলো দেখেন, হুম। তাহলে তো আপনারা বুঝবেন যে কতটুক মানে মেনটেন করে আমাকে চলতে হচ্ছে। আচ্ছা। তো ওখানে কি মানে মুসলিম সমাজের সবাই আপনার বিরোধিতা করছে? মানে আপনার এই যে জমি আপনি না বলছিলেন না যে? না না, আপনি মন্দিরের পাশে যারা মুসলমান ভাইরা আছে হুম। তারা বিরোধিতা করতেছে না, বিরোধিতা আচ্ছা করতেছে একটি গোষ্ঠী যারা আচ্ছা। বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যারা বাংলাদেশের সনাতনীদেরকে নির্মূল ভাবে, মাঝে মাঝে শোনা গেছে আমাকে মুসলমান করে দিবে, আমি মুসলমান হয়েছি, আবার বলতিছে আমি ইসকনের এজেন্ট, এবং হুম মূল টার্গেট যেটা হুম। আমার মন্দির তারা ঘুরিয়ে দিবে। আমার মন্দির আচ্ছা। এখন অনিরাপদ। মানে আপনি বলছেন যে মানে আপনার মন্দির যেখানে, সেখানে প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কোনো এই মানে অস্থিরতার মধ্যে নেই, এরা এরা সব বহিরাগত যারা? আমার এলাকার মুসলমান ভাইরা আমাকে যথেষ্ট ভালোবাসেন এবং এলাকার মধ্যে আমি খুব একটা ভালো ছেলে হিসেবে তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে প্রকাশ করেছেন যে হরিদাস বাবু যখন মন্দির চালু করে আমাদেরকে ডেকেই তারা উনি মন্দির করছে। এলাকাবাসীর কোনো শব্দ নাই, দুই একজন থাকবেই সব এলাকায়, জমি যত জমি ভালোই হন। জমি জমি কেউ তাদের কাছ, তাদের কাছ থেকেও কিনেছেন, মুসলিম সম্প্রদায়ের কাছ থেকেও কিনেছেন? হ্যাঁ, জি জি জি, যারা মন্দিরের নামে জমি দিয়েছেন বা হুম। বিক্রি করেছেন বেশিরভাগই মুসলমান ভাই। যদি তাদের আপত্তি থাকতো তাহলে তো তারা জমি দিত না। আচ্ছা। মানে আপনি তাদেরকে এটা বলেই জমি নিয়েছিলেন যে এই জমিতে মানে রামের হ্যাঁ বিগ্রহ প্রতিষ্ঠা হ্যাঁ, হবে? তারা তো আচ্ছা জানে, তারা তো আচ্ছা। জানে যে জমিটাতে মন্দির করবে এবং তারা
10 জন হচ্ছে হিন্দুদের চেয়ে মুসলমান ভাইরাও জমির দাম কম নিছে। আচ্ছা হিন্দু যদি নেয় 50,000, তারা নিয়েছে 30,000। আচ্ছা, তার মানে স্থানীয় মুসলিম সম্প্রদায়কে নিয়ে সমস্যা নয়, এরা হচ্ছে বহিরাগত যারা এসে মানে সমস্যা তৈরি করছে মূলত। হ্যাঁ, আপ- এবং এটা বাহাত্তর ঘন্টা মানে আগামী সোমবার, হুম, সোমবারের মধ্যে তারা একটা সারা বাংলাদেশ একটা আন্দোলন করবে। তাৎক্ষণিকভাবে হরিদাস বাবুকে অ্যারেস্ট করেন। বুঝতে পেরেছি। তো আপনি কি সরকারের কাছে কোনো দাবি জানিয়েছেন যে আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বা এই ধরনের কোনো বিষয়ে? হ্যাঁ, আমাকে আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে আপনি একটু মন্দির অবস্থান করেন এবং আপনি মন্দিরের ভেতর থেকে বের হইয়েন না, আমরা বিষয়টা দেখতেছি। আচ্ছা, কিন্তু বুঝতে বাংলাদেশ তো বাংলাদেশ বলে কথা। হুম, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানলাম। ওয়ালের দর্শক শ্রোতারা তারা অনেক কথা জানতে পারলেন। এবার দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায়। আবার নিশ্চয়ই আপনার সঙ্গে আমাদের কথা হবে। আপনি ভালো থাকুন। বাংলাদেশের মঙ্গল হোক। হরে নমস্কার। কৃষ্ণ, ভালো থাকবেন। আমার বিশ্বের সকল সনাতনী যেন ভালো থাকে, এই সনাতনীদের চরণ ধুলি যেন আমি পাই। হরে কৃষ্ণ, নমস্কার, বাংলাদেশ থেকে বলছিলাম।